অরুণ নামে এক বলবান ও সাহসী শিকারী ছিল। অরুণ শিকার করেই সংসার চালাতো, কারণ সংসারের দায়িত্ব এখন অরুণের কাঁধে। অনেকদিন আগে অরুণের বাবা কেশব এক রহস্যময় বনে শিকার করতে গিয়েছিল, কিন্তু আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও অরুণের বাবাকে আর খুঁজে পাওয়া যায়নি। আর এই ঘটনার পরেই অরুণের মা খুবই অসুস্থ হয়ে একদম বিছানায় পড়ে যায়। অরুণের একটি বিবাহযোগ্য বোন ছিল, তার নাম মাধবী। বাড়ির সমস্ত কাজ এখন মাধবী সামলায়। অরুণ তার বোন মাধবীকে খুব ভালোবাসে এবং স্নেহ করে। একদিন হঠাৎ করে মন্ত্রীমশাই অরুণের বাড়ি আসে। এই যে অরুণ, মহারাজ তোমাকে দেখা করতে বলেছেন। কিন্তু কেন? তা আমি জানি না, তবে আমার সাথে রাজদরবারে গেলে জানতে পারবে। আচ্ছা বেশ, চলো। এই কথা বলে অরুণ মন্ত্রীমশাইয়ের সাথে রাজদরবারে পৌঁছায়। প্রণাম মহারাজ। ও, তুমি তাহলে অরুণ? হ্যাঁ মহারাজ, আমার নাম অরুণ। হঠাৎ আমাকে রাজ দরবারে ডেকে আনা হলো। আমার কি কোনো অপরাধ হয়ে গেছে মহারাজ? না না, তুমি কোনো অপরাধ করোনি। তোমাকে ডেকে আনা হয়েছে কারণ আমি শুনেছি যে তুমি নাকি খুব ভালো শিকার করতে পারো। তোমার নিশানা কখনোই ব্যর্থ যায় না। ভালো শিকার করতে পারি কিনা তা জানি না মহারাজ, তবে সংসারের জন্য আমাকে বনের জঙ্গলে ঘুরে ঘুরে শিকার করতে হয়। বলুন মহারাজ, আপনার জন্য আমি কি করতে পারি? আমার অনেক দিন থেকে বনে থাকা পশু পাখির মাংস খুব খেতে ইচ্ছা করেছে। শুনেছি বনের পশু পাখির মাংস নাকি অনেক সুস্বাদু হয়, কিন্তু ভালো কোনো শিকারই না থাকায় আমার এই ইচ্ছে কিছুতেই পূরণ হচ্ছে না। তাই আমি চাই যে তুমি আমার জন্য ভালো ভালো বেশ কিছু শিকার নিয়ে এসো। আচ্ছা বেশ মহারাজ, আমি আপনার জন্য অবশ্যই শিকার নিয়ে আসব। কিন্তু আমার যে একটি শর্ত আছে। শর্ত? কিসের শর্ত মহারাজ? অন্য কোনো বন থেকে শিকার করে আনলে চলবে না। তোমাকে কেবলমাত্র উত্তরে জঙ্গল থেকেই শিকার করে আনতে হবে। কিন্তু কিন্তু মহারাজ, ওই বন যে খুবই রহস্যময় এবং মায়াবী। শুনেছি সেখানে নাকি অনেক আজব আজব ঘটনা ঘটে। এসব আমি কিছুই শুনতে চাই না। তোমাকে সেই রহস্যময় উত্তরের জঙ্গল থেকেই শিকার করে আনতে হবে, এটাই মহারাজের আদেশ। তাছাড়া তুমি এর বিনিময়ে অনেক অর্থ পাবে। বেশ মহারাজ, আপনি যখন এত করে বলছেন আমি নিশ্চয়ই যাব। তাছাড়া সেই বনে এমন কি ঘটনা ঘটে সেই সত্যটা জানার আমারও খুব ইচ্ছা ছিল। এখন তবে আসি মহারাজ, ওদিকে যে আমার জন্য হয়তো মা বোন খুব চিন্তা করছে। তারপর অরুণ বাড়ি চলে আসে এবং রাজদরবারের রাজার সাথে যেসব কথা হয়েছে সেই সব কথা অরুণ সবকিছু তার মা এবং বোনকে খুলে বলে। আর এইসব কথা শোনা মাত্রই অরুণের মা এবং বোন মাধবী, তারা দুজনেই খুব অবাক হয়ে যায় এবং ভয় পায়। অরুণের মা ধীরে ধীরে উঠে বসে। তুই সব কি বলছিস বাবা? সেই জঙ্গলে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। আজ থেকে বেশ কিছু বছর আগে তোর বাবা সেই বনে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। তাই আমি কিছুতেই তোকে সেই অভিশপ্ত জঙ্গলে যেতে দেব না। হ্যাঁ হ্যাঁ, মা একদম ঠিক কথা বলেছে। আমরা কিছুতেই তোকে সেই পোড়ামুখী জঙ্গলে যেতে দেব না। আহা, তোমরা একটু বোঝার চেষ্টা করো। সেখানে গেলে মহারাজ অনেক অর্থ দিবে, আর সেই অর্থের সাহায্যে আমি আমার বোনকে খুব ধুমধাম করে ভালো জায়গায় বিবাহ দিতে পারবো। দরকার নেই দাদা, আমি বিয়ে করতে চাই না। তাছাড়া আমার বিয়ে হয়ে গেলে মাকে কে দেখবে? আর তোর যদি কিছু হয়ে যায় তখন আমাদেরই বা কি হবে? সে কথা কি একবার ভেবে দেখেছিস? আরে পাগলি, আমার কিছুই হবে না। তোরা তো আছিস। তোরা থাকতে আমার কখনো কিছু হতে পারে না। পরের দিন অরুণ শিকারের উদ্দেশ্যে সেই উত্তরের মায়াবী জঙ্গলে বেরিয়ে পড়ে এবং চলতে চলতে অরুণ অনেকটাই বনের গভীরে চলে আসে।
ঠিক সেই মুহূর্তে একটি গাছ থেকে আওয়াজ ভেসে আসে। কে রে তুই? এখানে কেন এসেছিস? কে 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 এখানে? কাউকে তো দেখছি না, তবে কথা কি বলছে? ওরে, এই বন কোনো সাধারণ বন নয়। আমি এই বনের এক মায়াবী গাছ। তুই যে পথের দিকে যাচ্ছিস, সেই পথে তোর পদে পদে বিপদ হতে পারে। তাই বলছি, এখনো সময় আছে, চলে যা। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। না না, আমি চলে যাওয়ার জন্য আসিনি। তাছাড়া আমি ভয় পাই না। আমি আবারও সাবধান করে দিচ্ছি, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। তা না হলে মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু অরুণ কোনো রকম কর্ণপাত না করে সামনের দিকে এগিয়ে যায়। সত্যি এই বন খুবই আজব, কারণ বনের এত গভীরে চলে এসেছি, তবু কোনো শিকার চোখেই পড়ছে না। এর মানে এখানে কি তাহলে কোনো শিকার নেই? ধীরে ধীরে সন্ধ্যা নেমে রাত হয়ে আসে, আর অরুণ সে বনেই থেকে যায়, কারণ এছাড়া আর তার কোনো উপায় ছিল না। আজ রাত আমাকে এই বনে কাটাতে হবে, কিন্তু তার জন্য বেশি শাখা প্রশাখা যুক্ত একটি ঝোপড়া গাছের প্রয়োজন, যার নিচে আমি রাত কাটাতে পারবো। এরপর অরুণ একটি ডালপালাযুক্ত গাছ দেখে সেই গাছের নিচে শুয়ে পড়ে এবং সকালে ভোরের আলোর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু ঠিক সে সময় অরুণের কানে এক কান্নার আওয়াজ বারে বারে ভেসে আসছিল, যার ফলে অরুণের ঘুম ভেঙে যায়। এই ঘন জঙ্গলে গভীর রাতে কে কান্না করছে? তারপর অরুণ কিছুটা সামনের দিকে এগিয়ে যায় এবং এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। সারাদিন খুঁজে আমি কোনো শিকার পাইনি, কিন্তু এই গভীর রাতে এত সুন্দর হরিণটি কোথা থেকে আসলো? যাই হোক, একদিকে আমার ভালোই হলো। এই কথা বলা মাত্রই অরুণ হরিণের দিকে তীর ছুটতে যাবেই ঠিক সেই সময় হরিণটি কেঁদে কেঁদে বলে ওঠে, মেরো না, মেরো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। এ কি হরিণটি দেখছি একদম মানুষের ভাষায় কথা বলছে। হ্যাঁ গো, আমি মানুষের মতো কথা বলতে পারি, কারণ আমি বনে থাকা কোনো পশু নই। এই কথা শুনে অরুণ খুব আশ্চর্য হয়ে পড়ে। এসব তুমি কি বলছো? আমি যে দেখতে পাচ্ছি তুমি এক খুব সুন্দর সোনালী রঙের এক হরিণ। আমি একদম সত্যি কথা বলছি, তুমি যা দেখছো আমি তা নয়, দয়া করে আমাকে সাহায্য করো, সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? হরিণটি যে সাহায্যের কথা বলতে যাবে ঠিক তখনই সেখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ এক বিশাল আকৃতির আগুনের গোলা তাদের দিকে ধেয়ে আসে। পালাও পালাও, বাঁচতে চাইলে পালাও। এরপর তারা দুজনে একটি নিরাপদ জায়গা বেছে নেয় এবং লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখতে থাকে, এবং তান্ত্রিকটি একটি কালো ধোঁয়ার মাধ্যমে সেখানে প্রকট হয়। সবকিছু আমার, এই বন আমার, বনে থাকা প্রত্যেক পশু পাখি আমার বশে চলে, এমনকি মানুষেরা পর্যন্ত আমার হাত থেকে রেহাই পায় না। আমি যা চাই তাই পাই, আর আমার সাথে যুদ্ধ করার মতো কোনো সাহসী এবং বুদ্ধিমান যোদ্ধাও নেই, আর যদিও বা থেকে থাকে তাহলেও কোনো লাভ নেই। কারণ যুদ্ধ করার আগেই আমি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেব, আর এই বনের সত্যকে আমি কিছুতেই বাইরে যেতে দেব না। এরপর রহস্যময় তান্ত্রিকটি কালো এক ধোঁয়ার মাধ্যমে সেখান থেকে উধাও হয়ে যান, আর এসব দৃশ্য দেখে অরুণ খুব অবাক হয়ে যায়। এসব কি হচ্ছে? আমি যে কিছুই বুঝতে পারছি না।
আরে তান্ত্রিক কোন সত্যের কথাই বা বলছে? সে অনেক কথা, তবে এখন নয়, কাল সকালে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাল সকালে তোমার জন্য এখানে অপেক্ষা করব। অন্যদিকে অরুণের মা এবং বোন মাধবীর কিছুতেই ঘুম আসছিল না, কারণ তারা দুজনে অরুণের জন্য খুব চিন্তা করছিল। কি রে মা মাধবী, তুই কি ঘুমিয়ে পড়লি নাকি? মাধবী উঠে বসে। না না মা, আমি ঘুমাইনি। বলো মা, তোমার কি কিছু লাগবে? না রে, আমার কিছু লাগবে না, তবে তোর দাদা অরুণের জন্য খুব চিন্তা হচ্ছে। কখন থেকে ঘুমের জন্য চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম যে আসছেই না। হ্যাঁ মা, সবই বুঝতে পারছি, আমারও যে কিছুই ভালো লাগছে না, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, কারণ দাদা সাহসী এবং বুদ্ধির জোরে সব বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে। তুমি ভগবানের প্রতি বিশ্বাস রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই যেন হয়, তাই যেন হয়। এভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। অরুণ সেই হরিণের জন্য অপেক্ষা করতে থাকে এবং কিছুক্ষণ পর সেই সুন্দর সোনালী হরিণটি সেখানে আসে। বলো বন্ধু, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আর তান্ত্রিক দেখে আমার অনেক রহস্যময় লেগেছে, তুমি কি সে ব্যাপারে কিছু বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি সব কিছু তোমাকে জানাতে চাই, কিন্তু এর আগে তুমি আমাকে দয়া করে সাহায্য করো, আমাকে এই জীবন থেকে মুক্তি দাও। হ্যাঁ বলো, এর জন্য আমাকে কি করতে হবে? এখান থেকে আর কিছুটা দূরে গেলে তুমি এক লাল রঙের ফুল গাছ দেখতে পাবে, আর সেই ফুল গাছের নিচে মাটির দুটি কলসি রাখা আছে। যে কলসিটির মধ্যে জল থাকবে, সেই কলসিটি তুমি নিয়ে এসো, কারণ সেই কলসির জল পান করলে আমি আমার আগের জীবনে, অর্থাৎ আগের রূপে ফিরে আসতে পারবো। ঠিক আছে, আমি তাই করব। তবে সাবধান, কোনো বিপদ থাকতে পারে। তুমি আমার জন্য চিন্তা করো না, কিছু হবে না। তাছাড়া তোমাকে আমি একজন ভালো বন্ধু মনে করি, বন্ধুর জন্য তো এইটুকু করতেই পারি। এই কথা বলে অরুণ চলতে শুরু করে এবং চলতে চলতে সে লাল ফুল গাছের সামনে চলে আসে। ওই তো লাল ফুল গাছের নিচে দুটি কলসি দেখা যাচ্ছে। একটি কলসির মধ্যে সোনার মোহর দিয়ে পরিপূর্ণ, আর অন্য একটির মধ্যে শুধু জল রয়েছে। এ তো দেখছি অদ্ভুত কাণ্ড, একটি কলসিতে সোনা আর সোনা, অন্য কলসিতে কেবলমাত্রই জল। অরুণ খুব দ্বিধার মধ্যে পড়ে যায়, সে কি করবে বুঝে উঠতে পারছে না। আমি যদি সোনার মোহরের কলসিটা নিই, তবে আমাদের সংসারে আর অভাব অনটন বলতে কিছুই থাকবে না। মাকে ভালো জায়গায় চিকিৎসা করাতে পারবো, আর আমার বোন মাধবীকে ভালো জায়গায় বিবাহ দিতে পারবো। কিন্তু অরুণের বিবেক ও মনুষ্যত্ব তাকে বাধা দেয়। হায় হায় হায়, এসব আমি কি ভাবছি? না না, এ কখনো আমি করতে পারবো না, কারণ আমি যে বন্ধুকে কথা দিয়েছি তাকে আমি সাহায্য করব, সেই প্রতিশ্রুতি যে আমাকে রাখতেই হবে। আর জঙ্গলের রহস্যময় সত্যকে জানতেই হবে, যার খোঁজে আমি এখানে এসেছি। এরপর অরুণ সে জলের কলসিটি সোনালী হরিণের কাছে নিয়ে আসে এবং হরিণটি জল পান করা মাত্রই এক সুন্দরী রাজকুমারীতে পরিণত হয়। আর এ দৃশ্য দেখে অরুণ খুব অবাক হয়ে যায়। এ এ আমি কি দেখছি? হে হে হে, তুমি এখন যা দেখছো এটাই সত্যি, কারণ আমি ছিলাম বিক্রমপুর রাজ্যের একমাত্র রাজকুমারী নন্দিনী। তোমার মতোই আমিও কিছুদিন আগে এই উত্তরের জঙ্গলে এসেছিলাম রহস্য জানতে, কিন্তু এই জঙ্গলে থাকা সেই শয়তান তান্ত্রিক আমাকে দেখে ফেলে এবং বন্দি করে, এবং তার কালা জাদুর প্রভাবে আমাকে হরিণে পরিণত করে, যার ফলে আমি অনেক দিন থেকে এই বনের হরিণের জীবনযাপন করে আসছি।
আজ তুমি না থাকলে আমি হয়তো কখনো আগের রূপে ফিরে আসতে পারতাম না। তাই তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি কি আমাকে সে তান্ত্রিকের সম্বন্ধে কিছু বলতে পারবে? যখন আমি হরিণের অবস্থায় ছিলাম তখন দেখেছি এবং শুনেছি যে দুষ্টু তান্ত্রিকের হাতে একটি জাদুর লাঠি আছে, যা তিনি এক দানবের কাছ থেকে পেয়েছিলেন। আর সেই লাঠির শক্তির সাহায্যে তিনি অনেক ভুল এবং পাপ কাজ করে এসেছে। তাছাড়া তিনি অমর হবার জন্য অনেক পরিকল্পনা করছে। সেই তান্ত্রিককে হত্যা করার কি কোনো উপায় নেই? তা আমি জানি না, কিন্তু কাল তিনি অমর হবার জন্য যজ্ঞে বসবে। আর সেই যজ্ঞ যদি সফল হয়ে যায় তাহলে তিনি অবশ্যই চিরকালের জন্য অমর হয়ে যাবে। তখন তার সাথে পেরে উঠতে অসম্ভব হয়ে উঠবে। ঠিক সেই সময় তারা দুজনেই একটি চিৎকার শুনতে পায় এবং চিৎকার শুনে অরুণ এবং রাজকুমারী সামনের দিকে এগিয়ে যায় আর দেখে যে গাছের সাথে এক বয়স্ক ব্যক্তি বাঁধা রয়েছে। আর এই দৃশ্য দেখে দুজনেই খুব অবাক হয়ে যায়। কি হয়েছে আপনার? আর আপনাকে এভাবে বেঁধে রাখা হয়েছে কেন? এরপর বয়স্ক ব্যক্তিটি মাথা তুলতেই অরুণ একদম চমকে যায়, কারণ এই বয়স্ক ব্যক্তির কেউ নয়, অরুণের সে হারিয়ে যাওয়া বাবা ছিল। বাবা, বাবা, বাবা! কে তুমি? আমাকে যে বাবা বলে ডাকছো, কতদিন থেকে যে এই ডাক শুনিনি। বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে অরুণ, যাকে তুমি ছেলেবেলায় নিজের হাতে শিকার করা শিখিয়েছিলে। অরুণ, অরুণ, আমার ছেলে, সেই ছোট্ট অরুণ আজ কত বড় হয়ে গেছে। এভাবে যে তোর সাথে দেখা হবে আমি তা কখনোই ভাবতে পারিনি। তুমি বলো বাবা, এই অবস্থা কে করেছে? আমি তাকে কিছুতেই ছাড়বো না। শান্ত হও, শান্ত হও বাবা। আমার এরূপ দশা বনে থাকা রাক্ষস মানে তান্ত্রিক করেছে। হয়তো তোর সাথে আমার এটাই প্রথম ও শেষ দেখা, কারণ আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সে তান্ত্রিক আমাকে মেরে ফেলবে। অরুণ তাড়াতাড়ি তার বাবার বাঁধন খুলে ফেলে। না বাবা, না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতেই দিব না। আমি আমার বুদ্ধি ও সাহসিকতার সাহায্যে সে তান্ত্রিকের সাথে যুদ্ধ করব। আমি জানি যে তোর অনেক সাহস এবং বুদ্ধি আছে, কিন্তু সেই দুষ্টু তান্ত্রিকের সাথে বুদ্ধি আর সাহসের সাথে শক্তিরও প্রয়োজন হবে। আর সেই শক্তি রূপালী তীরের মধ্যে রয়েছে, যার সাহায্যে তান্ত্রিকের মৃত্যু ঘটবে। কিন্তু কিন্তু বাবা, সেই তীর কোথায় আছে? তখনই রাজকুমারী নন্দিনী বলে ওঠে, অরুণ, তোমার বাবা যে তীরের কথা বলছে সে রূপালী তীর হয়তো আমার কাছেই আছে। কারণ আমি যখন হরিণের অবস্থায় ছিলাম তখন আমি বন থেকে একটি রূপালী তীর খুঁজে পেয়েছিলাম, আর সেটি যত্ন সহকারে আমার কাছে রাখা আছে। বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে সে তান্ত্রিক আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। পরের দিন তান্ত্রিক অমরত্ব লাভের উদ্দেশ্যে জঙ্গলে যজ্ঞ করতে আসে, কিন্তু সেখানে এসে তিনি অরুণীর বাবাকে দেখতে পায় না। না না, এ কি করে হতে পারে? আমি যে সেই বৃদ্ধ শিকারীকে এখানে বেঁধে রেখেছিলাম, তবে সে কোথায় গেল? ঠিক তখনই সেখানে অরুণ এবং তার বাবা কেশব আর রাজকুমারী নন্দিনী তারা সবাই এসে হাজির হয়। আর তান্ত্রিক অরুণের বাবাকে দেখে খুব রেগে যান। কিরে, তুই কি ভেবেছিলি আমার হাত থেকে বেঁচে যাবি? তারপর তান্ত্রিক রাজকুমারী নন্দিনীকে দেখে বলে, কিরে রাজকুমারী নন্দিনী, তুই কি এখানে মরতে এসেছিস নাকি? তোকে না হরিণ বানিয়ে রেখেছিলাম, এরপরও কি শিক্ষা হয়নি? আমি মরতে আসিনি এবং তোর শেষ দেখতে এসেছি। শয়তান, তুই আমার বাবাকে অনেক কষ্ট দিয়েছিস, কিন্তু আর নয়।
কারণ অরুণ চলে এসেছে তার বাবাকে বাঁচানোর জন্য। ও, এর মানে তুই এই বৃদ্ধ শিকারীর ছেলে। আরো ভালো হলো, দুই শিকারীকে একসাথে মারবো। এরপর তান্ত্রিক ও অরুণের সাথে যুদ্ধ চলে এবং অরুণ তান্ত্রিককে লক্ষ্য করে সে রূপালি তীর ছোড়ে। আহ আহ বাঁচাও, বাঁচাও, তুই এই তীর কোথায় পেলি? আহ আহ তান্ত্রিকটি চিৎকার করতে করতে মারা যায় এবং তার দেহটি কালো এক ধোঁয়ার মাধ্যমে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। শান্তি, শান্তি আজ এই উত্তরের জঙ্গল শান্তি ফিরে পেল, কারণ সে দুষ্টু তান্ত্রিক এই বনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার চেষ্টা করেছে। অরুণ তার বাবাকে পেয়ে খুব খুশি ছিল, ঠিক তেমনি তার বাবা কেশব খুব খুশি ছিল সন্তানকে কাছে পেয়ে। তুমি আমার সাথে থেকে অনেক উপকার করেছো রাজকুমারী নন্দিনী। তাছাড়া তোমার সাথে আমি অনেক সময় কাটিয়েছি এবং ধীরে ধীরে তোমাকে পছন্দ করেছি। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমাদের সাথে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে খুব পছন্দ করি এবং সারা জীবন তোমার সাথেই থাকতে চাই, কারণ তোমার মতন সাহসী এবং বুদ্ধিমান এবং সৎ ব্যক্তি খুব ভাগ্য করে পাওয়া যায়। এরপর অরুণ তাদের সবাইকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং অরুণের মা ও বোন মাধবী তার বাবাকে দেখতে পেয়ে খুব খুশি হয় এবং আনন্দে চোখে জল চলে আসে, কারণ তারা কখনো ভাবেনি যে তার বাবা আবার ফিরে আসবে। কিন্তু সবকিছু সম্ভব হয়েছে অরুণের জন্য। অন্যদিকে অরুণের বাড়ি ফিরে আসার খবর জানতে পেরে মহারাজ মন্ত্রীমশাইয়ের সাথে তাদের বাড়িতে আসে। অরুণ, তুমি এসেছো? হ্যাঁ মহারাজ, আমি এসেছি। তবে আপনি আমাকে ক্ষমা করুন, কারণ আমি আপনার জন্য কোনো শিকার আনতে পারিনি। তুমি যে সুস্থ আছো এবং সেখান থেকে ফিরে এসেছো এটাই আমার কাছে অনেক, কারণ আমিও তোমার জন্য অনেক দুশ্চিন্তা করেছিলাম আর কিছু সৈন্যও জঙ্গলে পাঠিয়েছিলাম, কিন্তু তোমার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে তোমার মা বোনেরা খুব চিন্তায় ছিল, এর ফলে আমার অনেক খারাপ লেগেছে। না মহারাজ, দয়া করে আপনি এমনভাবে বলবেন না, কারণ আপনি যদি সেদিন আমাকে সেই উত্তরের জঙ্গলে না পাঠাতেন তাহলে আমি কিছুতেই আমার বাবাকে এবং রাজকুমারী নন্দিনীকে জীবন সঙ্গী হিসাবে পেতাম না। তাই আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এরপর থেকে সবাই একসাথে শান্তিতে সুখে আনন্দে মিলেমিশে থাকে।